আলোচনা করব। আমরা রক্ত নিয়ে আলোচনা করছিলাম। তো আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। হোপফুলি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে? একটুখানি আমাকে আরেকবার বলো, স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে? ওকে। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস মেকানিজম, যেটাকে বলা হয় যে রক্ত তঞ্চন। আমরা অনেকদিন আগে রক্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেখানে লোহিত রক্তকণিকা বা রক্তের বিভিন্ন উপাদানগুলো এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করছি অনুচক্রিকার একটা কাজ নিয়ে, সেটা হচ্ছে গিয়ে রক্ত জমাট বাঁধা, বা যেটাকে বলা হয় ব্লাড ক্লটিং। ক্লটিং মানে জমিয়ে দেওয়া, রক্তকে জমাট বাঁধানো। আর যেটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস, যেটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়াটা। কখন আমাদের রক্ততঞ্চন বা এই হিমোস্ট্যাসিস ঘটনাটা ঘটে? যখন আমাদের কোনো অংশে কেটে যায়, কোথাও পড়ে গেলে, সাইকেল থেকে পড়ে গেলে, বা কোথাও হচ্ছে গিয়ে ছড়ে গেছে, ছুরি কাঁচি কোনো কিছুতে কেটেছে, বা ইঞ্জেকশন দেওয়ার বা তার পরবর্তীকালে বা ব্লাড দেওয়ার পরে কোনো একটা জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, কিছুক্ষণ বাদে দেখবে সেই জায়গাটা আস্তে আস্তে সেখান থেকে রক্ত বেরোনোটা বন্ধ হয়ে গেল। প্রায় 2-3 মিনিট পরেই মধ্যেই দেখা যায়, বা ওই রকম সময়ের মধ্যেই সেখান থেকে রক্ত বেরোনোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যদি খুব বেশি ডিপ কাট, মানে খুব গভীর ক্ষত যদি না হয়ে থাকে। গভীর ক্ষত মানে কি, রক্ত জালিকাগুলো না কেটে তার থেকেও বেশি শিরা বা ধমনী, কোনো বড় সড়ো একটা শিরা বা ধমনী হচ্ছে কি কেটে গেছে, তখন চট করে রক্তটা জমাট বাঁধতে বা রক্ত ক্ষরণটা বন্ধ হতে চায় না, না হলে সেটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি রক্তটা জমাট বাঁধছে কোথাও কেটে গেলে, তা নয়। যখন আমাদের শরীরে কোথাও আঘাত লাগে, ঠিক আছে, অনেক সময় দেখবে কালশিটে পড়ে গেছে, ওই যে অনেকটা নীল নীল কালচে নীল রঙের একটা, দেখবে কিছুদিন আগে কোথাও যদি আঘাত লাগে, সেখান থেকে রক্তটা বেরোয়নি, কিন্তু ভেতরে কোনো জায়গা হচ্ছে গিয়ে অনেকটা জায়গা জুড়ে একটা কালচে রঙের হয়ে গেছে। আহ, যেটাকে আমরা অনেক বাংলায় বলে থাকি কালশিটে পড়ে গেছে। তো সেটারও কারণটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বেশ কিছু রক্তবাহ ফেটে যায় বিভিন্ন কারণে আঘাত লাগার ফলে। এবং সেটা ফেটে যাওয়ার ফলে কি হয়, সেই জায়গায় রক্তটা ক্ষরণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা যেহেতু চামড়ায় কোনো ক্ষতি হয়নি, সেই কারণে চামড়া থেকে বাইরে সেই রক্তটা বেরিয়ে এলো না। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু শরীরের ভিতরে একটা ক্ষত তো হলো রক্তবাহের মধ্যে, তাহলে সেইখান থেকে যাতে রক্ত ক্রমাগত বাইরে বেরিয়ে শরীরের বিভিন্ন অংশে যাতে ছড়িয়ে না পড়ে, সেখানেও রক্ততঞ্চন প্রক্রিয়াটা একইভাবে কাজ করে। ওকে। তাহলে এই যে হিমোস্ট্যাসিস বা রক্ততঞ্চন, যেটার বেসিক বা প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে রক্তক্ষরণকে বন্ধ করা, যেমন তোমরা নিচের ছবিটাতে একটা ছোট্ট সহজ ভাষায় দেখতে পাচ্ছ। যদি একটা সাধারণ রক্তবাহ থেকে থাকে, সেখানে যদি কোনো আঘাত লাগে সেখান থেকে রক্ত বেরোতেই থাকবে। রক্ততঞ্চনের কাজটা কি, সেই রক্তবাহের যে জায়গাটা ক্ষত হয়েছে সেখানটাকে বন্ধ করে দেওয়া, যাতে সেই রক্তটা আর বেরোতে না পারে। তাহলে এই প্রক্রিয়াটা করার জন্য শরীরের মধ্যে আরো বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট ধাপে বেশ কিছু প্রক্রিয়া চলতে থাকে, যার ফলে শেষ পর্যন্ত রেজাল্ট এটা হয় যে রক্ততঞ্চনটা হলো বা রক্তক্ষরণটা বন্ধ হলো। সেই পদ্ধতিগুলো কি কি? যদি আমাদের শরীরে কোনো অংশ কেটে যায়, তৎক্ষণাৎ প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি কোনো রক্তবাহ ফেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে প্রথম যে শরীর কাজটা করে সেটা হচ্ছে রক্তবাহের সংকোচন। রক্তবাহকে ইংলিশে বলা হয় ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল, সেই নাম থেকে এখানে আসছে ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি? কনস্ট্রিক্ট করা মানে বাংলা হচ্ছে গিয়ে চেপে দেওয়া বা চুপসে যাওয়া, কনস্ট্রিক্ট। আর ডাইলেট করা মানে হচ্ছে গিয়ে বড় করা। ঠিক আছে।
তো ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে কি ব্লাড ভেসেলের যে ব্যাসার্ধটা ছিল বা ধরে নাও যে ব্যাসটা ছিল সেইটা হচ্ছে গিয়ে ছোট হয়ে যাবে। ছোট হওয়ার ফলে সুবিধাটা কি হবে? একটা জলের পাইপের মধ্যে দিয়ে ভাবো, একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সেই পাইপের মুখটা বা পাইপের মাঝখানে কোনো একটা অংশ যদি চেপে দেওয়া হয় বা পুরো পাইপটা যদি সরু হয়ে যায়, তার মধ্যে দিয়ে কি হবে, অনেক কম জল যাবে। কি হবে, একটা অনেকটা অংশ যদি ওরকম চিপসে যায়, একটা ছোট্ট অংশ যদি চিপে যায় তাহলে হচ্ছে কি খুব জোরে জল বেরোবে। কিন্তু যদি অনেকটা অংশ একদম সরু হয়ে যায়, মোটা পাইপ থেকে হঠাৎ করে সরু পাইপ, তাহলে কি হবে, সেই সরু পাইপের মধ্যে দিয়ে কি হবে, অনেকটা কম রক্ত সেখান থেকে বাহিত হবে। শরীরও ঠিক একই কাজটা করে। রক্তবাহের কি করে, সংকোচন করে। সংকোচন করার ফলে সুবিধাটা কি হচ্ছে, যখনই ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে তার মধ্যে দিয়ে রক্ত কম চলাচল করছে। যেমন ধরে নিচ্ছি, দেখছি এখানে ড্র করার, যে এখানে একটা এত মোটা পাইপ ছিল, তার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছিল। এখন যদি কোনো কারণে রক্তবাহটা সরু হয়ে যায়, তাহলে এখান থেকে কম রক্ত বেরোবে, কম রক্ত যাবে। তার ফলে এইখানে যদি কোনো এই জায়গাটাতে যদি কোনো আঘাত লেগে থাকে, তাহলে সেই আঘাতটা থেকেও কি হবে, কম রক্তক্ষরণ হবে। ওকে, তাহলে সেখান থেকে রক্তক্ষরণটা কমে যাবে, বন্ধ হবে না কিন্তু রক্তক্ষরণটা কমে যাবে। তাই শরীরের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রথম যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে গিয়ে রক্তবাহের সংকোচন হয়, এবং যেটা ইমিডিয়েটলি হয়, সঙ্গে সঙ্গে হয়। কোথাও যদি কেটে যায় সেই জায়গায় রক্তবাহের সংকোচন হয়। পরবর্তী একটা ধাপ প্লেটলেট প্লাগ গঠন, 2 নম্বর। প্লেটলেট প্লাগ বলতে, প্লেটলেট হচ্ছে গিয়ে কার নাম, অনুচক্রিকার নাম। ওকে, তো এই অনুচক্রিকাগুলো কি হয়, একসাথে জুড়ে জুড়ে একটা প্লাগের মতো তৈরি করে। মানে কোথাও থেকে ধরো ধরো একটু একটা কোথাও ফুটো হয়ে জল পড়ছে, তুমি একটা কোনো কিছুকে গুটিয়ে, প্লাস্টিক বা কাগজকে গুটিয়ে পেঁচিয়ে একটু দলা পাকিয়ে সেই জায়গাটা আমরা ঠেসে দিলাম, তাহলে কি প্লাগের মতো হয়ে গেল একটা প্লাগ। সেরকমই প্লেটলেট গুলো, অনুচক্রিকা গুলো একসাথে দলবদ্ধভাবে কি করে, একটা প্লাগ তৈরি করে, যেটা ওই জায়গাটা যেখানটায় লিক করছে, যে জায়গাটা ক্ষত হয়েছে, সেখানে গিয়ে যাতে ওটা আটকে যেতে পারে এবং সেখান থেকে রক্তক্ষরণকে যাতে কমাতে পারে বা বন্ধ করতে পারে। আর তৃতীয় যে ধাপটা, যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, ধরা যাক প্রথমটাতে খুব একটা কাজ হলো না, প্লেটলেট এত বড় কেটে গেছে যে প্লেটলেট প্লাগও হচ্ছে গিয়ে সেই জায়গাটাকে ভালোভাবে বন্ধ করতে পারছে না। এই দুটো প্রক্রিয়া চলবে, কিন্তু তার সাথে সাথে যেটা শুরু হবে সেটা হচ্ছে রক্তনালীতে স্থায়ীভাবে ক্ষতস্থান বন্ধ করার জন্য রক্ত জমাট বাঁধার জন্য যা যা পদ্ধতি করা দরকার সেইগুলোকে করবে। তার মধ্যে কি, একটা তন্তুযুক্ত কলার সৃষ্টি হবে ওই জায়গাটাতে, যাতে রক্তবাহটা, রক্তক্ষরণটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই 3টে ধাপে হচ্ছে গিয়ে আমাদের শরীরে রক্ততঞ্চন পদ্ধতিটা হয় এবং নিয়ন্ত্রিত হয় বেসিক্যালি। কি, প্রথম ধাপ হচ্ছে গিয়ে ভ্যাসোকনস্ট্রিকশন, রক্তবাহের সংকোচন যদি কোথাও কেটে যায় যাতে সেখান থেকে কম পরিমাণে রক্ত বেরোয়। 2 নম্বর, সেখানে গিয়ে অনুচক্রিকাগুলো একটা প্লাগ তৈরি করবে যাতে সেখান থেকে গিয়ে কিছুটা হচ্ছে গিয়ে রক্ত কম বেরোতে পারে। আর 3 নম্বর যেটা একই সাথে চালু হয়ে যায় শরীরের মধ্যে, যে রক্তনালীর মধ্যে যেখানে ক্ষত হয়েছে সেখানটাকে পুরোপুরিভাবে সিল করে দিতে হবে, সেখানটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে, সেখানে পুরোপুরিভাবে রক্তটাকে জমিয়ে সেখানে কিছু তন্তু তৈরি করে দিতে হবে, যাতে যেখান থেকে ওখান থেকে আর কিছু বেরোতে, রক্ত, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বা প্লাজমা সেখান থেকে যেন বেরোতে না পারে। ওকে, সেই কারণে দেখবে কোথাও রক্ত জমে গেলে তার কিছুক্ষণ পরেও সেখান থেকে একটা খড় ধোয়া জলের মতো হলুদ হলুদ একটা রসের মতো বেরোতে থাকে। তার কারণটা কি, কারণ সেই জায়গাতে
তোমাদের এমন একটা প্লাগ তৈরি হয়েছে, জালিকার মতো একটা জাল তৈরি হয়েছে, যে জাল দিয়ে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা গলতে পারছে না, কিন্তু কিছুটা পরিমাণ প্লাজমা ওখান থেকে বেরিয়ে যেতে পারছে। তো সেই কারণে দেখবে ওই জায়গাটা চ্যাটচ্যাটে খুব আঠালো টাইপের হয়ে থাকে কিছুক্ষণের জন্য। তো ওটা হচ্ছে কি বেসিক্যালি তখনও প্লাজমা হচ্ছে কি বেরোতে থাকে, প্লাস আরো অজস্র ফ্যাক্টর রয়েছে ওখানে বেরোয়, কিন্তু ওটা হচ্ছে কি একটা অন্যতম ফ্যাক্টর। ওকে, তাহলে আমরা যখন রক্ত তঞ্চন নিয়ে কথা বলছি, তাহলে প্রধানত কোন কোষীয় অঙ্গাণুটা যেটা রক্তের মধ্যে রয়েছে, যেটা দায়ী, সেটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। সেই অনুচক্রিকার সংখ্যা আমাদের শরীরে স্বাভাবিক কত থাকে? প্রায় 1.5 লক্ষ থেকে 3 লক্ষ পার মাইক্রোলিটার, প্রতি মাইক্রোলিটার রক্তে। মিলিলিটার নয়, মিলিলিটার মানে কতটা আমি বলছি, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জে যদি তোমরা একটা ছোট্ট ছোট্ট দাগ দেখো, ওখানে কিছু মিলিলিটার দেখতে পাবে। মাইক্রোলিটার হচ্ছে সেই মিলির হচ্ছে কি হাজার ভাগে প্রায়। ঠিক আছে, তো সেই মাইক্রোলিটার রক্তে 1500 থেকে 3000 হচ্ছে গিয়ে কি থাকে? অনুচক্রিকা থাকে। একটু আগে যে কথাটা বলা হচ্ছিল, অনুচক্রিকার যে ধর্ম, যেটা হচ্ছে কি যে প্লেটলেট প্লাগ গঠনের কথা হচ্ছিল, প্লেটলেট প্লাগ গঠন, 2 নম্বরটা, যেটা প্লেটলেট প্লাগ গঠন। প্লেটলেটের একটা নিজস্ব ধর্ম আছে। কি ধর্ম সেটা? প্লেটলেট কি করে, একটা গোল কোষ এরকম দেখতে, এটা মাইক্রোস্কোপে তোলা, ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা, ঠিক আছে? যখনই কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয়, ওর গাটা এরকম বিভিন্ন ধরনের আঙুলের মতো বিভিন্ন অংশ বেরিয়ে যায়, বেরিয়ে সেই জায়গাটাতেও পৌঁছয়। পৌঁছে তোমরা সি, এ বি সি, সিতে যেমন দেখতে পাচ্ছ, সেই জায়গাটায় ওই দেয়ালে ঘুটে দেওয়ার মতো, যেমন গোবর দিয়ে আগেকার দিনে যদি, মানে এখনো গ্রামের দিকে বা কোথাও বিভিন্ন জায়গায় যেখানে গোয়াল আছে, সেখানে দেখবে যে দেয়ালেতে ঘুটে দেওয়ার একটা পদ্ধতি আছে, সেখানে একটা দলা করে হচ্ছে কি গোবরটাকে নেয়, নিয়ে হচ্ছে কি চেপটে দেয়ালে দিয়ে দেয়। তো অনেকটা সেই রকম ধরে নাও হচ্ছে কি এই প্লেটলেটটা অনেকটা সেরকম। তো সে কি করে, সেটা হচ্ছে কি একটা জায়গায় গিয়ে চেপে আটকে গেল, অনেকটা হচ্ছে গিয়ে সিটা এরকম দেখতে লাগে। তারপরে যখন সেই জায়গাটা কিছুটা বন্ধ হলো, তার একটা প্রপার্টি আছে কিরকম, এরকম একটু ছড়িয়ে পুরো স্টিকারের মতো আটকে থেকে থাকা। তার ফলে যদি কোথাও খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ক্ষতগুলো হয় আমাদের শরীরের মধ্যে, সেগুলোই প্লেটলেট বা অনুচক্রিকা হচ্ছে এইভাবে ম্যানেজ করে নেয়। কিন্তু বড় সড়ো যদি কোনো মানে আঘাত লাগে, তখন অনুচক্রিকার এই ধর্মটা যথেষ্ট নয় সেখানে রক্তক্ষরণকে বন্ধ করতে। সেই কারণেই আমাদের শরীরে একটা জটিল রক্ততঞ্চন পদ্ধতি রয়েছে, যেখানে অনেকগুলো প্রোটিন যুক্ত রয়েছে, ইনভলভ রয়েছে, যারা কি করে ওই রক্ততঞ্চনের পদ্ধতিটাতে সাহায্য করে। ওইগুলোকে বলা হয় ফ্যাক্টর। রক্ততঞ্চনের জন্য যে ফ্যাক্টরগুলো দায়ী, সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। এটা একটা। আর 2 নম্বর, যেমন এইটাকে বলা হয়, 1 নম্বরটাকে বলা হয় অ্যাডহেশন বা লেগে থাকা। এইটা যেটা দেখলে লেগে থাকার ধর্ম, যেটা অনুচক্রিকার রয়েছে। আরেকটা কি ধর্ম রয়েছে? অ্যাগ্রিগেশন। এগ্রিগেশন মানে একত্রিত হওয়ার। অনুচক্রিকারা একজন দুজন ফ্রিলি ঘুরে বেড়ায় না। যেমন লোহিত রক্তকণিকা একে অপরের সাথে একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে ঘুরে বেড়ায়, বা শ্বেত রক্তকণিকা, এই অনুচক্রিকার ধর্ম হচ্ছে ওরা সবসময় একে অপরের সাথে গায়ে লেগে থাকে, ঘুরে বেড়ায়, ক্লাসের অনেকটা খুব কাছের বন্ধুদের মতো। ব্যাপারটা যেটা হচ্ছে, তাহলে হচ্ছে কি অনুচক্রিকা গুলো কি করে, 3, 4, 5, 10টা অনুচক্রিকা যখন একসাথে লেগে থাকে, একসাথে একে অপরের সাথে জুড়ে যায়, তাহলেই কি তৈরি করলো, একটা প্লাগের মতো তৈরি করলো, একটা দলা টাইপের তৈরি করলো। এবং সেটা কি করে, সেটাই ওই আঘাতপ্রাপ্ত স্থানে গিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করে। এটা হচ্ছে অনুচক্রিকার প্রথম কাজ। কিন্তু রক্ততঞ্চনের পরবর্তী ধাপেতে অনুচক্রিকার ভূমিকাটা 3 নম্বর যে ধাপটা, সেখানে কিছুটা কম। তো অনুচক্রিকা প্রথমত এই দুটো ভাবে হচ্ছে কি রক্ততঞ্চনকে বন্ধ করার চেষ্টা করে। প্রথমে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে এবং আমাদের যে হরমোন আছে বেশ কিছু, তারা চেষ্টা করে রক্তবাহটাকে ছোট করার, যেটা বলা হচ্ছিল রক্তবাহের সংকোচন। এটা প্রধানত হয়ে থাকে
বেশ কিছু হরমোনের দ্বারা এবং আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ভ্যাসোকনস্ট্রিকশনে, ব্লাড ভেসেলকে সংকোচন করাতে। আর প্লেটলেট প্লাক তৈরি করাতে ভূমিকা থাকে অনুচক্রিকার। আর রক্তনালীতে স্থায়ীভাবে সেই ক্ষতস্থানটা বন্ধ করার জন্য যার ভূমিকা রয়েছে সেগুলো হচ্ছে অজস্র ফ্যাক্টর। সেই ফ্যাক্টরগুলো কি কি? যেমন ফাইব্রিনোজেন, প্রথমবিন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটাকে ফ্যাক্টর 8 বলা হয়, ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 হচ্ছে কি স্টুয়ার্ট ফ্যাক্টর, তারপরে হচ্ছে কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টি, যেটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 6, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12 যেটাকে বলা হয় হেজম্যান ফ্যাক্টর। এই ধরনের অজস্র ফ্যাক্টর রয়েছে। এই ফ্যাক্টরগুলোকে আমরা বলার সময় বলি হচ্ছে কি ক্লটিং ফ্যাক্টর বা তঞ্চনে সাহায্যকারী উপাদান। কিন্তু এই উপাদানগুলোর বেশিরভাগই হচ্ছে, ক্যালসিয়ামটা বাদ দিয়ে বেশিরভাগই কিন্তু প্রোটিন ধর্মী, প্রোটিন ইন নেচারের হয়, যেগুলোর উৎস, সোর্স মানে যেগুলোর উৎস হচ্ছে লিভার। লিভারের মানে হচ্ছে তোমরা সবাই জানো যকৃৎ। বেশিরভাগ ফ্যাক্টরি দেখো কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয় আমাদের। আর কিছু ফ্যাক্টর রয়েছে যেটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে, সেগুলো কোথায় তৈরি হয়? প্লেটলেটে তৈরি হয়, প্লেটলেটে তৈরি হয়, প্লেটলেটে তৈরি হচ্ছে, প্লেটলেটেও তৈরি হচ্ছে। প্লেটলেট মানে অণুচক্রিকা। সেই কারণে বলা হয় অণুচক্রিকার রক্ত তঞ্চনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ প্লেটলেটও হচ্ছে কি একটা কোষ। তাহলে সেই কোষের মধ্যে বেশ কিছু পদার্থ উৎপন্ন হয়। সেই রকমই বেশ কিছু পদার্থ হচ্ছে গিয়ে এই যে ফ্যাক্টরগুলো তোমরা বাঁদিকে নাম দেখছো। কিন্তু ইন্টারেস্টিংলি কেউ কি খেয়াল করেছো এইখানে টোটাল রোমানে এটা কত নম্বর? এনিওয়ান? কোন একটি স্কুল? এটা কত নাম্বার রোমান হরফে? আচ্ছা, এটা 1 2 3, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর 13। এটা রোমান কত? 13। সেই কারণে বলা হয় এখানে রোমানে হচ্ছে কি 13খানা ফ্যাক্টরের নাম তোমরা এখানে পরপর দেখতে পাচ্ছ। কিন্তু কেউ খেয়াল করেছো কিনা জানি না, এইখানে একটা দেখো ইন্টারেস্টিংলি এখানে একটা ফ্যাক্টরের নাম নেই। আমি একটু অন্য কালারে দেখাচ্ছি। একটা নাম্বার দেখো এখানে মিসিং আছে। দেখো ফ্যাক্টর 6, ফ্যাক্টর 6 যেটা, সেই ফ্যাক্টর 6টা কিন্তু নেই। 5-এর পরে একেবারে 7-এ চলে গেছে। 1 2 3 4 5, 5 7, 6 বাদ, 7 8 9 10 11 12 and 13। ওকে, তো আমাদের রক্ততঞ্চনে মোট 12টা ফ্যাক্টর রয়েছে যারা সাহায্য করে। কতগুলো? টোটাল 12টা ফ্যাক্টর। ফ্যাক্টর 6 যেটা হচ্ছে গিয়ে মিসিং রয়েছে, প্রথমে ভাবা হয়েছিল বিজ্ঞানীরা যখন করেছিল ওটা একটা নতুন কোনো ফ্যাক্টর হয়তো, কিন্তু পরবর্তীকালে আরো যখন বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওনারা দেখলেন, ততদিনে ওনারা নাম দিয়ে ফেলেছেন পদার্থটাকে যে ফ্যাক্টর 6, এবং ওটার নাম দেওয়া হয়েছিল প্রথম বিনেজ বলে। প্রথম বিন অ্যাক্টিভেটর বা প্রথম বিনেজ বলে ওটার নাম দেওয়া হয়েছিল ফ্যাক্টর 6টাকে। কিন্তু পরবর্তীকালে গবেষণায় ওনারা দেখতে পেলেন আসলে ওটা কোনো ইউনিক বা ফ্যাক্টর নয়। ইউনিকের বাংলা হচ্ছে গিয়ে মানে কি বলবো, অদ্বিতীয়, বা যেটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ফ্যাক্টর নয়, একক ফ্যাক্টর নয়। ওটা আসলে দুটো ফ্যাক্টর জুড়ে তৈরি হয়ে রয়েছে। সেই ফ্যাক্টর দুটো হলো ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5। ফ্যাক্টর, তাই জন্য 6টা হলো ফ্যাক্টর 10, আর ফ্যাক্টর 5-এর সম্মিলিত রূপটা হচ্ছে ফ্যাক্টর 6। তো সেই কারণে ওনারা বললেন ও বাবা, ফ্যাক্টর 5 তো আমরা অলরেডি নাম দিয়ে ফেলেছি, ফ্যাক্টর 5-এর একটা নির্দিষ্ট নাম আছে, আবার ফ্যাক্টর 10-এরও হচ্ছে গিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর। এই দুটো জুড়ে যখন একটা তৈরি করলো, তাহলে ফ্যাক্টর 6টার আর কোনো গুরুত্ব নেই। সেই কারণে ওনারা পরে লিস্ট থেকে ফ্যাক্টর 6টাকে
বাদ দিয়ে দিয়েছিলেন, কিন্তু ততদিনেই যেহেতু অর্ডারটা তৈরি হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর এই অর্ডারটাকে চেঞ্জ করা হয়নি। সেটা হচ্ছে গিয়ে 7, 8, 9, 10, নাহলে এই প্রত্যেকটাই একটা একটা করে আবার এগিয়ে আনতে হতো নামগুলো। কিন্তু ততদিনে হচ্ছে গিয়ে এই নাম্বারটা হচ্ছে গিয়ে সব জায়গায় গৃহীত হয়ে গিয়েছিল, সেই কারণে ফ্যাক্টর সিক্সটা তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে মিসিং রয়েছে। আসলে ফ্যাক্টর সিক্সটা হচ্ছে কম্বিনেশন অফ ফ্যাক্টর 5 আর 10। এটা হচ্ছে খুব অনেক সময় কুইজে টুইজে জিজ্ঞেস করা হয় অনেক সময়, বেশ কিছু জায়গায়, যে ফ্যাক্টর সিক্স মানে কতগুলো ফ্যাক্টর রয়েছে। আসলে এটা 13টা ফ্যাক্টর নয়, এটা 12টা ফ্যাক্টর। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে মিসিং রয়েছে, দ্যাট ইজ সিক্স। ওকে, এবং এই প্রত্যেকটা ফ্যাক্টরই কোথায় তৈরি হয়? রক্ততঞ্জনে সাহায্যকারী এই উপাদানগুলো, ফ্যাক্টর মানে এই উপাদানগুলো কোথায় তৈরি হয়? মেনলি প্রধানত আমাদের যকৃতে এবং অনুচক্রিকার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, এ কিভাবে সাহায্য করে আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও এখানে রাখা আছে, সো ইউ ক্যান সি রক্ত তঞ্চনটা কিরকম দেখতে হয়। আচ্ছা, তোমরা হয়তো জানো সাপের বিষ বা সাপ কামড়ালে অনেক মানুষে মারা যায়, মানে মানুষের মৃত্যু হয়। বিভিন্ন সাপের বিষ হচ্ছে কি বিভিন্ন ভাবে শরীরের মধ্যে কাজ করে। কোনোটা ডাইরেক্টলি গিয়ে স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। বেশিরভাগ স্নায়ুতন্ত্রের বীজ যেটা হচ্ছে গিয়ে সাপের টক্সিন ভেনাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের রক্তের ওপরে কাজ করে এবং রক্তটাকে তঞ্চন করিয়ে দেয়। রক্তটা যেটা আমাদের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধার কথা নয়, কিন্তু সেই রক্তটা কি হয়, জমে যায় রক্তবাহের মধ্যে। তার ফলে সেই রক্ত সরু সরু যে আমাদের রক্তবাহগুলো রয়েছে পায়েতে, হাতেতে, মাথায়, সেখান থেকে রক্তটা ফ্রিলি সেই রক্তবাহগুলো দিয়ে হৃৎপিণ্ডে ফেরত আসতে পারে না। বা হৃৎপিণ্ড থেকে সেই রক্তটা পাম্প করছে যখন হৃৎপিণ্ড স্পন্দনের সময়, সেই রক্তটা বেরিয়ে সারা শরীরে আর পৌঁছতে পারে না। কারণ কি? কারণ সাপের বিষটা রক্তের সাথে মিশে গিয়ে কি করে, রক্ত তঞ্চন প্রক্রিয়াটা শুরু করে দেয়, যেটা হওয়া সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে উচিত নয়। একটা ছোট্ট ভিডিও দেখো কিভাবে সাপের বিষ রক্ত তঞ্চন করে। জাস্ট এক ফোঁটা সাপের বিষ দিয়েছে, হাতে একটা গ্লাসের মধ্যে লিকুইড রক্ত ছিল। দেখো রক্তটা কিছুক্ষণের মধ্যেই পুরো জমে থকথকে হয়ে গেল। দেখেছো? এই ঘটনাটা হচ্ছে করে, আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে সাপের বিষ, এক ফোঁটা মাত্র সাপের বিষ দিয়েছে। কিসের মধ্যে? রক্তের মধ্যে। যে রক্তটা কিছুক্ষণ আগেও তরল অবস্থায় ছিল, সেই রক্তটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেল। সেই কারণে দেখবে রক্ত তঞ্চনটা হচ্ছে কি আমাদের শরীরের বাইরে এলে রক্ত সবসময় জমাট বেঁধে যায়, কিন্তু শরীরের মধ্যে রক্তবাহের মধ্যে যখন রক্ত প্রবাহিত হয় বা বাহিত হয়, সেই রক্ত কখনো জমাট বাঁধে না। তার কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু পদার্থ রয়েছে যে পদার্থগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। আবার কিছু পদার্থ যেটা তোমরা এখন এই চোখের সামনে দেখছো নামগুলো, এরা কি করে, রক্ত তঞ্চনের বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে কি করতে হবে? স্বাভাবিক একজন যতক্ষণ না আমার আঘাত লাগছে, এই পদার্থগুলোকে কাজ করতে দেওয়া চলবে না। এই পদার্থগুলো যদি আমাদের শরীরের মধ্যে কাজ করে স্বাভাবিক অবস্থায়, বা কোনোটা যদি একটা ঠিক মতো কাজ না করে, তাহলে হচ্ছে রক্ত তঞ্চন শুরু হয়ে যেতে পারে। অথবা এই যে পদার্থ যেগুলো রক্ত তঞ্চনের জন্য প্রয়োজন, সেই পদার্থগুলোর কোনো একটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে রক্ত তঞ্চন প্রক্রিয়াটাও ব্যাহত হয়ে যাবে। যে কারণে হিমোফিলিয়া নামক একটা রোগ হয়। কারণ হিমোফিলিয়া, এখানে তোমরা একটা নাম দেখতে পাচ্ছ, হিমোফিলিয়া, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ডি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, বা উপরেও রয়েছে এই ফ্যাক্টর 8 এর নামটা কি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এইচএফ, বা যেটাকে আরেকটা বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এ, বি, সি, ডি, এই ফ্যাক্টরগুলো কোনো জিনগত কারণে বাবা মায়ের শরীর থেকে বা সন্তানের শরীরে যদি এই ফ্যাক্টরগুলো কম তৈরি হয় বা তৈরি হয় না, যদি না হয়, তাহলে সেই শিশু হিমোফিলিয়ায় আক্রান্ত হয়।
কি হয়, যদি কারোর শরীরে হিমোফিলিয়া অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ যদি তৈরি না হয়, কারোর শরীরে যদি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি যদি তৈরি না হয়, কারোর শরীরে যদি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি কোনো জিনগত ত্রুটির কারণে তৈরি না হয়, বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ডি যদি কারোর শরীরে তৈরি না হয়, যেটা ফ্যাক্টর 12, তাহলে তারা বিভিন্ন হিমোফিলিয়া নামক রোগে হচ্ছে গিয়ে আক্রান্ত হয়। ঠিক আছে, এই ধরনের ঘটনাটা ঘটতে থাকে। তাই জন্য এই প্রত্যেকটা যে উপাদান রয়েছে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর, কারোর শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা খুব কম থাকে রক্তের মধ্যেও, তাহলে হচ্ছে গিয়ে তাদের শরীরে রক্ততঞ্চন প্রক্রিয়াটা খুবই ধীর গতিতে হয়। রক্ততঞ্চন কোথাও কেটে গেছে কিন্তু জমতে প্রচুর সময় লাগবে। কারোর শরীরে যদি কোনো কারণে প্রথমবিন বা ফাইব্রিনোজেন এই উপাদানগুলো খুব স্লো বা কম রেটে তৈরি হয়, তাহলে তাদেরও কিন্তু রক্ততঞ্চনের প্রক্রিয়াটা খুবই স্লোলি হবে। সেখানে হয়তো কোথাও কেটে গেলে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে সেম একই ইন্টেন্সিটির কাটাতে একজনের জমে গেল 2-3 মিনিট বাদে, কিন্তু আরেকজনের সেই রক্তটনটা জমতে, কোথাও কেটে গেলে জমতে সময় লাগে 4 মিনিট, 5 মিনিটের কাছাকাছি। তার কারণটা হচ্ছে গিয়ে, কারণ আমাদের প্রত্যেকেই শরীরই আলাদা আলাদা, এবং আমাদের প্রত্যেকের শরীরেই এই যে পদার্থগুলো তৈরি হয় একটা অন্যান্য মাত্রায় তৈরি হয়। প্রত্যেকের শরীরে যে সমান মাত্রায় এই সব কটা পদার্থ তৈরি হয় তা নয়, প্রত্যেকের শরীরেই আলাদা মাত্রায় তৈরি হয়। সেই কারণে রক্ততঞ্চনের সময় কাল বিভিন্ন জনের শরীরে বিভিন্ন রকম ভাবে সময় লাগে, বিভিন্ন সময় লাগে। প্রত্যেকেরই যে নির্দিষ্ট সময়তেই সব রক্ততঞ্চন পুরো হয়ে যাবে, রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে, সেটা অনেক সময় হয় না। ওকে, আজকের মতো অলরেডি 6, আমি জাস্ট আর 1 মিনিট নেবো। তো বেসিক্যালি এটা তোমরা বইতে পড়বেই, আমি সেই কারণে এই পার্টটাতে খুব লাস্টে এলাম। সেটা হচ্ছে কি, প্রথম বিন রক্ততঞ্চনের জন্য প্রথম বিন থেকে তোমরা পড়েছো বইতে বা পড়বে, সেখান থেকে থ্রম্বিন তৈরি হয়। থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মোনোমার তৈরি করে। ফাইব্রিন মোনোমার গুলো ফাইব্রিন জালিকা তৈরি করে। এরকম অজস্র জালিকা মিলে যুক্ত হয়ে তৈরি করে ক্রসলিঙ্ক ফাইব্রিন জালিকা। যেমন প্রথমবারের ছবিটাতে যদি তোমরা দেখো, অনেকটা এরকম দেখতে লাগে। দেখো, অনেকটা সুতো। প্রথমে কি হয়, প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি হয়। সেখানে কে সাহায্য করে, ক্যালসিয়াম সাহায্য করে, প্রথমবিন অ্যাক্টিভেটর সাহায্য করে। একবার থ্রম্বিন তৈরি হয়ে গেলেও কি করে, ফাইব্রিনোজেন যেটা ফ্যাক্টর 1, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মোনোমার তৈরি করে। তারা কি হয়, মোনোমার মানে একটা, সেগুলো হচ্ছে কি করে, এরকম সুতোর মতো বিভিন্ন প্রকার আকৃতিতে একটা প্রথমে সুতো তৈরি হয়, ফাইব্রিন ফাইবার। একটা সুতো থেকে দুটো সুতো, মানে ধরে নাও একটা সুতো ফাইব্রিন মোনোমার, ফাইব্রিন ফাইবার, আর একটা ফাইব্রিন ফাইবার, আর একটা ফাইব্রিন ফাইবার, আরো একটা ফাইব্রিন ফাইবার, ফাইব্রিন ফাইবার, এরকম পরপর একে অপরের সাথে জুড়তে জুড়তে কি তৈরি করে, পুরো জালের মতো তৈরি করে, যেখান থেকে কি হলো, রক্তক্ষরণটা আর হয় না, রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। তো এই ফাইব্রিন ফাইবার যেটা হয়েছে, এটাকেই বলা হচ্ছে ক্রসলিঙ্ক ফাইব্রিন ফাইবার, যেটা এখানে লেখা রয়েছে ক্রসলিঙ্ক ফাইব্রিন ফাইবার, যেটা তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ। ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।